ভালো একটা কমিশন হয়েছে আমি বলবো। পুঁজিবাজারের যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেটা গঠন করা হয়েছে, চেয়ারম্যান এবং মেম্বার যাদেরকে নেওয়া হয়েছে, মনে করি তারা ক্রেডিবল। রাজনৈতিক কোনো হস্তক্ষেপ বন্ধ রেখে তাদেরকে কাজ করতে দিতে হবে বলে আমি এসে বলবো। আমার টাকা থাকলে তো আমি ব্যাংকগুলো লোন দেবে, আমার যে টাকা আছে সেই টাকা তো উচ্চ হারে সরকারের কাছে দিতে পারছে না। ব্যাংকগুলো সুন্দর নাকে তেল দিয়ে ঘুমাতে পারছে, লোন রিকভারির কোনো সমস্যা থাকে না। তারা কেন, কি দুঃখে, কোন দুঃখে তারা ব্যক্তিগতকে ঋণ দিবে? আলটিমেটলি আমরা কি চোরদেরকে আরো টাকা দিচ্ছি, নাকি আমরা ভালো মানুষদেরকে দিচ্ছি? দুষ্কৃতিকারীরা আবারও সেই ধরনের কার্যক্রমে লিপ্ত না হয়। হুম হুম, তাদেরকে শান্তিতে ঘুমাতে দেওয়া যাবে না, তাদেরকে দৌড়ের উপর রাখতে হবে। অবশ্যই। হুম হুম এগুলোকে যদি না করা হয় তাহলে তো আরো পেয়ে বসবে তারা। এরপর পরবর্তী প্রজন্ম আবার টাকা পাচারে ব্যস্ত হুম হয়ে হুম। যাবে এবং লুটতরাজ করবে। আসসালামু আলাইকুম। দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্ট ল ফার্ম আয়োজিত ল অ্যান্ড ইকোনমি শোতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আব্দুর রহমান রণ। দর্শক, আজকে আমরা সার্বিক অর্থনীতি নিয়ে কথা বলতে চাই এবং এই জন্য আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং অর্থনীতিবিদ ডক্টর আহসান এস মনসুর। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমার শুরুতে আসলে সার্বিক বিবেচনায় বর্তমান দেশের অর্থনৈতিক পরিস্থিতি কেমন সেটি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। দেখুন, যদি একটা কথা বলি যে একটা প্রত্যাশা ছিল জি। যে ইন্টারিম গভর্নমেন্টের সময় বিনিয়োগ নিয়ে বিদেশি এবং দেশি উদ্যোক্তারা চিন্তিত ছিল যে তারা ওয়েট অ্যান্ড সি অ্যাটিটিউডে আছে, আচ্ছা। এবং একটা গণতান্ত্রিক সরকার আসার পরে অবস্থার পরিবর্তন হবে এবং দ্রুত আমরা বিনিয়োগে একটা বড় লক্ষ্য পরিবর্তন লক্ষ্য করব। সেই জায়গাটা এখনো কিন্তু সেটা দেখা যাচ্ছে না। এটা আমাদের, আমি বলবো যে, সামগ্রিকভাবে আমাদের যেটা প্রত্যাশা ছিল সেই অনুযায়ী আহ, বাজার মার্কেট রেসপন্সটা সেভাবে আচ্ছা। হয়নি। হুম হুম। এটার বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু সরকারকে এটা অ্যাড্রেস করতে হবে। কারণ এখন যদি না আসে তবে কখন আসবে? সেটাই। আহ, এবং এই প্রত্যাশা পূরণের জন্য সরকারকে যেটা দরকার সেটা করতে হবে। সেটা হলো, বেশিরভাগ ক্ষেত্রে সেটা হলো যে আহ, প্রারম্ভিক 100 দিন তো পার হয়ে গেছে। হুম হুম। আহ, আহ, যেটা দরকার ছিল যে একটা কনফিডেন্স বিল্ডিং রিফর্ম এজেন্ডা নিয়ে আসা এবং সেটাকে দ্রুত বাস্তবায়ন করা। আচ্ছা আচ্ছা। এবং সেটার মধ্যে অবশ্যই কিভাবে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিকে শক্তিশালী করা যাবে, কিভাবে মূল্যস্ফীতি কমিয়ে আনা যাবে, কিভাবে আমাদের আমাদের বিনিয়োগ বাড়ানো যাবে, কিভাবে আমাদের গ্রোথ রেটকে বাড়াতে পারবে, এবং সাথে সাথে আনএমপ্লয়মেন্ট যেটা সমস্যা, আমাদের বড় হুম হুম। একটা সমস্যা, সেটাকে আমরা আংশিকভাবে হলেও সমাধান করতে পারবো। এই 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 জিনিসগুলো নিয়ে আলোচনা এবং সংস্কার ধর্মী আচ্ছা। পদক্ষেপ নেওয়াটা প্রয়োজন ছিল বলে আমি মনে করি। সেখানে আমার মনে হয় যে আহ, একটা বড় ফারাক হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, যেটার কারণে বিনিয়োগটা থমকে আছে, আচ্ছা বিনিয়োগটা আচ্ছা। কিন্তু আসছে না। এখন একটু জানতে চাইবো যে ব্যাংক খাতে তো আসলে আহ খেলাফি ঋণের পরিমাণ বেড়েই চলছে। সমস্যাটা আসলে কোথায়, মানে কিভাবে দেখছেন? না, ধরুন ব্যাংক খাতের সমস্যাটা তো পুরনো সমস্যা। জি। এটাকে যে কোনো সরকার বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান এককভাবে দ্রুত সমাধান করতে পারবে, এটা আমাদের প্রত্যাশা না। এটা প্রত্যাশা নেই। আচ্ছা। কিন্তু এটাকে আরো যেন খারাপের দিকে না যায়, জি। সেটা তো একটা প্রত্যাশা হতেই পারে। অবশ্যই। আরো খারাপের দিকে না যায়, এবং এটাকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার জন্য একটা ক্রেডিবল একটা রোড ম্যাপ থাকা দরকার। আচ্ছা। আহ, যে ঠিক আছে, আমরা এই 20টা ব্যাংকের জন্য খারাপ অবস্থায় আছে, 20টা ব্যাংককে আমরা এইভাবে ট্যাকেল করবো, এবং অন্য আরো 20টা ব্যাংক যেটা অত ভালো নাই তাদেরকে আমরা নিবিড় নিরীক্ষণের মাধ্যমে সময় দিয়ে তাদের গুড গভর্নেন্স এনশিওর করার মাধ্যমে, অ্যাকাউন্টিং প্র্যাকটিস গুলো এনশিওর করার মাধ্যমে, লোনের কোয়ালিটি ইমপ্রুভমেন্টের মাধ্যমে আস্তে আস্তে তাদেরকে ভালো করতে হবে। এটা 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 এই রোড ম্যাপটা এখনো আমরা দেখি না। আহ, অনেকগুলো আইন আর্থিক খাত সংক্রান্ত, বিশেষ করে ব্যাংকিং খাত সংক্রান্ত, যেমন ব্যাংক কোম্পানি অ্যাক্ট আছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, যেটা বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসনের ব্যাপারে, যেটা সেটার ব্যাপারে একটা ড্রাফট দেওয়া আছে সরকারের কাছে। তারপরে আমরা যদি বলি মানি লন্ডারিং কোড
ড্রাফট করা আছে, সেটাও সরকারের খাতে করা, সরকার চাইলে করতে পারবে। ডিস্ট্রেসড অ্যাসেট যে ব্যাংকগুলো আছে আচ্ছা। সেগুলোর ম্যানেজমেন্টের জন্য, সেগুলোকে অফলোড করার জন্য আইন তৈরি করা আছে। সেটাকে দ্রুত আইনে, মানে ড্রাফট করা আছে, সেটাকে দ্রুত আইনে নিয়ে এটাকে কার্যকর করতে হবে। ব্যাংক্রাপসি একটা তৈরি করার পথে ছিল তখন, এতদিনে তো হয়ে যাওয়া উচিত সেটা। সেই খসড়াটা বাস্তবায়ন করতে হবে। এমনি অনেক জিনিস যেগুলো আহ, মানে আইনগত দিক থেকে কাঠামোগত উন্নয়নে সহায়তা দেবে, সেই জিনিসগুলো কিন্তু করা আছে। এবং এটা আমি করি নাই বা এক ব্যক্তি করে, এটা করা হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে, এটা করা হয়েছে বিদেশি দেশি অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তা নিয়ে, এই আইনজ্ঞদের এবং ব্যাংকার্স সবার সহায়তা নিয়ে, তাদের মতামত নিয়ে এটা করা হয়েছে। সেগুলোকে দরকার হলে আরেকবার দেখুক, কিন্তু সেগুলোকে বাস্তবায়নের দিকে নিয়ে যেতে হবে। তো দেরি, এখানে দেরি করার সময়, ক্ষেপণ করার সময় নেই। তো সেই জায়গাগুলো তো কাজ করতে হবে ওরা। সেটাই। একটু জানতে চাইবো যে আপনার মেয়াদেই 5টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া কিন্তু এখনো চলমান। কিভাবে দেখছেন? আমরা জানি সেখানে এমডি চেয়ারম্যান নিয়োগ হয়েছে। সেই সাথে একটু জানতে চাইবো যে এই ব্যাংকের অনেকেই আসলে এখনো টাকা তুলতে তাদের সমস্যা হচ্ছে। এই পুরো বিষয়টা নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। এই বিষয়টার ব্যাপারে আমাদের তো সুস্পষ্ট ঘোষণাপত্র ছিল, যেটাকে আমরা বলতাম রেজলিউশন অর্ডিন্যান্সের পার্ট হিসেবে, যে কবে কে কখন কত টাকা তুলতে পারবে সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা আছে। সেখানে বলা ছিল যে 2 বছরের আগে টাকা পুরোপুরি তুলতে পারবে না, আংশিকভাবে আচ্ছা তুলতে পারবে, আচ্ছা। তো 3 মাস পর পর তুলতে পারবে, ইত্যাদি ইত্যাদি। হুম হুম, কেউ যদি বলে যে এখনই টাকা তুলতে পারবে, সে সত্যি কথা বলছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা পলিটিক্যাল একটা গিমিক হতে পারে, এটা সম্ভব নয়। কাজে আমাদের কিন্তু বাস্তবতার আলোকেই একটা রোডম্যাপ তৈরি করেছিলাম। এবং আমরা যেটা ভেবেছিলাম যে ওটাকে যদি বাস্তবায়ন করতো ঠিক মতো, তাহলে কিন্তু অনেকখানি আমরা এগিয়ে যেতাম। আচ্ছা। এখনো তো আমরা একটু পিছিয়ে গেছি, আমি বলবো। কিন্তু দেরিতে হলেও বাংলাদেশ ব্যাংক, আমি যেটা শুনছি পত্রিকা মারফত ইত্যাদি, যে তারা আবার সেই 5টা ব্যাংকই একীভূত অবস্থাতেই সামনের দিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এবং সেটাই একমাত্র সলিউশন। আগে যে মাঝখানে যেটা বলা হয়েছিল যে 5টা ব্যাংকে আবার মালিকদেরকে ফেরত দিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি, হুম হুম হুম। দ্যাট ইটসেলফ ক্রিয়েটেড দ্য প্রবলেম। আচ্ছা। এই সিদ্ধান্তহীনতা হুম বা সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত, যে যে ঘোষণা বা বা যে ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছিল, 18-2 ধারা যোগ করে না কত ধারা যোগ করে হুম হুম ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সের মাধ্যমে, যেটা পরে প্রত্যাহার করা হয়েছে, যে প্রাক্তন মালিকদেরকে একটা ফ্র্যাকশন অফ দ্য দিয়ে তারা ফেরত দিয়ে দিবে, হুম এই ধরনের সিদ্ধান্ত হঠকারিতার তো কোনো প্রয়োজন ছিল না। এগুলো তো আমাদেরকে, মানে আমরা যে পথে আগাচ্ছি সেই পথ থেকে কিন্তু পিছিয়ে টানছে বা পথভ্রষ্ট করে দিচ্ছে। কাজে আমি মনে করি যে রোডম্যাপ করা আছে, আগিয়ে যায়, সফল হবে। অবশ্যই আমরা সেটাই প্রত্যাশা করি। বর্তমান সরকার তো দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য পুঁজিবাজারকে চিন্তা ভাবনা করছেন। আসলে কতটা বাস্তবসম্মত আপনি মনে করেন? তা প্রথমত, সরকার তো আর পুঁজিবাজারে যাবে না। সরকার কোনোদিন পুঁজিবাজারে সেভাবে যায় না কোনোদিন। সরকার যায়, বন্ড ইস্যু করে, সেটা আচ্ছা। প্রধানত ব্যাংকের থ্রুতেই করা হয়। জি। এবং ওটা হয়তো কিছু কিছু বন্ড আছে যেগুলো পুঁজিবাজারে ট্রেডেবল হয়, হুম হুম, বাট পুঁজিবাজারে সরকার সরাসরি যায়। জি। বাট পুঁজিবাজার ইটসেলফ দরকার আছে আমাদের। পুঁজিবাজারকে শক্তিশালী করতে হবে, এটা বিনিয়োগের জন্য দরকার। হুম হুম, এখানে যদি আমাদেরকে বিনিয়োগ উত্তোলন করতে হয়, বিদেশি বিনিয়োগ এখানে আনতে হয়, তাহলে শক্তিশালী একটা পুঁজিবাজার, আহ, একটা ক্লিন পুঁজিবাজার, যেখানে ম্যানিপুলেশনটা তো আমাদের নর্ম, সেটা যেন না হয়ে আহ, এটা যেন একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। আহ, ভালো একটা কমিশন হয়েছে, আমি বলবো। পুঁজিবাজারের যে আম, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেটা গঠন করা হয়েছে, চেয়ারম্যান এবং মেম্বার যাদেরকে নেওয়া হয়েছে, মনে করি তারা ক্রেডেবল, তারা হয়তো ডেলিভার করতে পারবেন। তাদেরকে সুযোগ দিতে হবে এবং তাদের উপর রাজনৈতিক কোনো হস্তক্ষেপ বন্ধ রেখে তাদেরকে কাজ করতে দিতে হবে বলে আমি আশা করবো। আচ্ছা, অবশ্যই। আমরা জানি যে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কায় কিন্তু নীতি সুধারে কড়াকড়ি, অর্থাৎ পলিসি রেট কমছে না। আবার অন্যদিকে ঋণের উচ্চ সুদের কারণে কিন্তু ব্যবসায়ীরা নাখোশ, বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এক্ষেত্রে করণীয় কি?
প্রথমত আমি বলবো যে মূল্যস্ফীতি না কমলে পলিসি রেট কমানোটা সুইসাইডাল হবে। মূল্যস্ফীতিকে আমাকে যদি সাতের ঘরে নামিয়ে আনতে পারি, পলিসি রেটকে নামিয়ে আনতে শুরু করবে আস্তে আস্তে। এবং যত মূল্যস্ফীতি কমবে, চারের দিকে পাঁচের দিকে যাবে, পলিসি রেট ততই জি। নিম্নমুখী হবে। দুটোর মধ্যে পার্থক্যটা 2 থেকে 2.5% রাখা উচিত বলে আমি মনে করি। অর্থাৎ মূল্যস্ফীতি মাইনাস, মানে পলিসি রেট মাইনাস মূল্যস্ফীতি, হুম হুম। এই গ্যাপটা 2 থেকে 2.5% থাকতে হবে। জি রিয়েল টার্মসে যাতে ইন্টারেস্টটা পজিটিভ থাকে। জি। পলিসি রেট কখনো নেগেটিভ হওয়া উচিত নয়, বিশেষ করে যখন মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে আছে। তো এই জন্য এটাকে নামানোর ওদের ভবিষ্যতে ইমিডিয়েটলি কোনো সম্ভাবনা থাকা উচিত নয়, করা উচিত নয়। তবে সময় হলে করতে হবে। 2 নম্বর জিনিস যেটা হচ্ছে যে ইন্টারেস্ট, এটার কারণে কিন্তু আহ, ঋণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে হচ্ছে না। আমাদের প্রাইভেট সেক্টরে ঋণ কমে আসছে খুবই দ্রুত এবং আশঙ্কাজনক। হুম 5%-এর নিচে আছে বর্তমানে প্রবৃদ্ধির হার। এটা হওয়া উচিত 15%, সেটা 5% আছে। এই 5% নমিনাল গ্রোথ দিয়ে প্রকৃতপক্ষে তো এটা -4.5%। রিয়েল ক্রেডিট এক্সপ্যানশন দেখবেন। কাজে এটা তো গ্রহণযোগ্য নয়। কাজে আমাকে কি করতে হবে? এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের ডিপোজিট গ্রোথ কতখানি আছে। ডিপোজিট গ্রোথ যদি না বাড়াতে পারি, তাহলে তো আমাদের লোন দেওয়ার সক্ষমতা তো আমার থাকবে না। আমি যখন 2024-25-এর কথা বলছি, ডিপোজিট গ্রোথ তখন কমে 6, 6.5% নেমে আসছে। আচ্ছা। আমি যখন চলে আসি তখন ডিপোজিট গ্রোথ কিছুটা বেড়ে, এই ইন্টারেস্ট রেট বাড়ার কারণে এবং টাকা পাচার বন্ধ হওয়া ইত্যাদি হওয়ার কারণে ডিপোজিট গ্রোথটা বেড়ে প্রায় 12%-এর মতো হচ্ছে। এখন কত আছে আমি জানি না। যদি এটা 12 থেকে 14, 15, 16-তে নেওয়া যায়, এটা আমাদের জন্য খুব ভালো হবে। ব্যক্তি খাতে ঋণের প্রভাব বাড়বে। জি। টাকা তো থাকতে হবে, ঋণ দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে সরকার সরকার যদি সব টাকা নিয়ে নেয় ব্যাংকিং খাত থেকে, তাহলে ব্যক্তি খাতে কি থাকবে? তো আমাকে সরকারের ঋণটা তো কমাতে হবে। সরকারের ঋণ তো বেড়েই চলেছে। সরকারের ঋণ হচ্ছে 34%, 32%, আর ব্যক্তি খাতে ঋণ হচ্ছে 5%-এর নিচে। এটা তো গ্রহণযোগ্য না, এটা তো উল্টো হওয়া উচিত। তো সমস্যা ওইখানে না, ইন্টারেস্ট রেটে না। আমার টাকা থাকলে তো আমি ব্যাংকগুলো লোন দেবে। আমার যে টাকা আছে, সে টাকা তো উচ্চ হারে সরকারের কাছে দিতে পারছে না। ব্যাংকগুলো সুন্দর নাকে তেল দিয়ে ঘুমাতে পারছে, লোন রিকভারির কোনো সমস্যা থাকে না। তারা কেন, কি দুঃখে, কোন দুঃখে তারা ব্যক্তি খাতকে ঋণ দিবে আচ্ছা। যদি তাদের লোনেবল ফান্ডই না থাকে? যেটুকু আছে সরকারকে দিচ্ছে, সরকার খুশি হয়ে নিচ্ছে সেগুলো, এবং সরকারের চাহিদা মেটাতেই তাদের সব টাকা শেষ হয়ে যাচ্ছে। কাজে ব্যক্তি খাতকে দেওয়ার মতো টাকাও থাকছে না। কিন্তু আপনি এই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কমে কি করবেন? আপনার লোনেবল ফান্ড বাড়াতে হবে। ইন্টারেস্ট রেট কমালে কি লোনেবল ফান্ড বাড়বে না কমবে? আমার ডিপোজিট রেট যদি কমে যায়, ডিপোজিটের ইন্টারেস্ট রেট কমে যায়, আমার কি ডিপোজিট বাড়বে না কমবে? তো এগুলো তো হিসাবের মধ্যে দিতে হবে। আমরা দেখলাম যে ব্যবসা বাণিজ্যে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকার একটা বিশেষ প্রণোদনা স্কিম ঘোষণা করেছে। কিভাবে দেখছেন, কতটা বাস্তবসম্মত আসলে? এটা আমি, ইটস অলওয়েজ গোইং টু বি কন্ট্রোভার্সিয়াল। আচ্ছা এটা, এই ফান্ড আলটিমেটলি, আমরা কি চোরদেরকে আরো টাকা দিচ্ছি, আচ্ছা। আচ্ছা নাকি আমরা ভালো মানুষদেরকে দিচ্ছি? আচ্ছা। আমি জানি। হুম হুম। কারণ আমাদের লক্ষ্য হবে যে যারা ইচ্ছাকৃত ভাবে অবহেলার মাধ্যমে বা বিভিন্ন পারিবারিক কারণে তাদের প্রতিষ্ঠানকে দেখভাল করতে পারে নাই, প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, বা টাকা পাচার করে নিয়ে চলে গেছে বিদেশে, ব্যাপক বিনিয়োগ করেছে তারা, দেশেও রেখেছে কিছু, কিন্তু দেশে শুধু খোলসটা আছে, আসল অর্থ বিদেশে চলে গেছে। তাদেরকে আরো 60,000 কোটি টাকা দিয়ে আমি কি করবো? তারা তো এটাও নিয়ে যাবে। তো এগুলো ভাবতে হবে। যাদেরকে বাংলাদেশের বেশিরভাগ ব্যবসায়ীদের 2 নৌকায় পা দেওয়া, এক পা আছে বিদেশে, এক পা আছে এখানে। আচ্ছা। এই পা দিয়ে যদি মাটি থেকে রক্ত চুষে নিয়ে বিদেশের পায়ে দিয়ে দেয়, তাহলে তো আমার কোনো লাভ নেই। কাজে এটা ইজ গোয়িং টু বি কন্ট্রোভার্সিয়াল। আমি আশা করবো যে সরকার সেটা বুঝে শুনেই করবে। অবশ্যই।
আপনি গভর্নর থাকা অবস্থায় পাচার হয়ে যে অর্থ ফিরিয়ে আনার নানা পদক্ষেপের কথা বলেছিলেন, এখনো সেই তৎপরতা চলছে। কতটা আসলে আসলে বাস্তবসম্মত, কতটা আসলে সম্ভব আসলে টাকাটা ফিরিয়ে আনা, টাকাগুলো কিভাবে দেখছেন? টাকা ফিরিয়ে আনা দুটো জিনিস আছে এখানে, একটা একটা নৈতিক সিদ্ধান্ত, এবং এটাকে আমাদের পার্সু করতে হবে যাতে ভবিষ্যতে দুষ্কৃতিকারীরা আবারও সেই ধরনের কার্যক্রমে লিপ্ত না হয়। হুম হুম। তাদেরকে শান্তিতে ঘুমাতে দেওয়া যাবে না, তাদেরকে দৌড়ের উপর রাখতে হবে। অবশ্যই। এটা একটা চ্যালেঞ্জ। আমি টাকা পাই আর না পাই, হুম আমাকে তো হুম আমার হুম। আমার আমার তদন্ত কার্যক্রম, আমার আইনি প্রক্রিয়া, আমার শাস্তির বিধান, চলমান থাকতে হবে, এগুলো তো জি। প্রয়োগ করতেই হবে। হুম হুম হুম। এগুলোকে যদি না করা হয় তাহলে তো আরো পেয়ে বসবে তারা। সেটাই। এরপর পরবর্তী প্রজন্ম আবার টাকা পাচারে ব্যস্ত হুম হয়ে হুম যাবে হুম। এবং লুটতরাজ করবে, ব্যাংকে লুটতরাজ করবে। সেখানে এটাকে আমাকে দুই ভাবে দেখতে হবে, টাকা পাই আর না পাই আমাকে এটা হুম হুম। করতে হবে। প্রত্যেক সরকারকেই করতে হবে, নির্মমভাবে করতে হবে। যারা দোষী, যারা এটাকে হুম কাজ হুম। করেছে, অপকর্মে লিপ্ত, তাদেরকে শাস্তি দিতে হবে। অবশ্যই। টাকা আসুক, তারপরে আসবে। মাথা আনলে পরে লেজা আসবে। অবশ্যই। মাথাকে আগে রিপ্যাট্রিয়েট করুক না কেন বাংলাদেশ কোনোভাবে, লেজ চলে আসবে, কিন্তু আনতে তো হবে। আমরা এখন দেখছি যে আমি আপনি মনে করি যে টাকা আনাটাও জি সম্ভব। জি টাকা জি। আনাটা অসম্ভব কিছু নয়। হুম হুম। আইনগত প্রক্রিয়া আছেই আছে, সেগুলোর মাধ্যমে যেতে হবে, সময় লাগবে, কিন্তু সেই কাজগুলো করতে হবে। আমরা দুই রকমের ধারণা নিয়েছি। একটা সিভিল সুটও করেছি, 12টা আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকগুলো সরাসরি করেছে সরকারের বাইরে থেকে। জি। আর একটা করা হয়েছে সরকারিভাবে, আইনি প্রক্রিয়া চালানো হয়েছে, যেটা হুম হুম হুম। লিড করছে দুদক এবং বাংলাদেশ ব্যাংক। তো এগুলো তো চলমান আছে, সেগুলোকে আচ্ছা। আরো দৃঢ়ভাবে এগিয়ে নিতে হবে। তাহলেই জনগণের কিছু আস্থা আসবে, অবশ্যই। এবং আমরা যারা এই ধরনের অপকর্মে লিপ্ত ছিল তারাও কিছুটা দৌড়ের উপর থাকবে। আমরা তাদেরকে দৌড়ের উপরে রাখবো সে প্রত্যাশা করছি। আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি গভর্নর থাকাকালীন অবস্থাতেই আমরা দেখছি রিজার্ভের পরিমাণ বাড়ছে, এখনো বাড়ছে। এটার পর্যবেক্ষণ একটু জানতে চাই এই বিষয়ে। এখন এটা হচ্ছে জিনিসটা, দুটো জিনিস। একটা হচ্ছে যে আস্থা, জিনিসটা আমি প্রথমেই বলেছিলাম যে আস্থা যদি থাকে বা ফিরে আনা যায়, তাহলে স্থিতিশীলতা আসে। স্থিতিশীলতা দুই ভাবে এসছে, জি। তিন ভাবে এসছে। আমি বলি, হুম ব্যালেন্স অফ পেমেন্টে আমরা সারপ্লাসে চলে গেছি, হুম হুম ব্যালেন্স অফ পেমেন্টে। কারেন্ট অ্যাকাউন্টেও আমরা প্রায় সারপ্লাসে ছিলাম। হুম হুম। এবং সবচেয়ে বেশি যেটা হচ্ছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমরা বিরাট সারপ্লাস ছিলাম এবছর আছে। আচ্ছা। এই গত জুন পর্যন্ত 4,000 বিলিয়ন ডলারের উপর সারপ্লাস আছে, যেটা তার আগে নেগেটিভ ছিল বিশালভাবে। জি। তো প্রত্যেকটা খাতেই এটা এটা পজিটিভ। এক্সচেঞ্জ রেট দেখুন, আমি যখন সরকার জয়েন করি তখন এটা ছিল 120, আমি যখন চলে আসি 122, ওই একই রেট, আচ্ছা। কোনো পরিবর্তন হয়। কিন্তু এটা বাজার ভিত্তিক করে দেওয়া হয়েছিল। হুম হুম। তো সেটাকেই তো আমাদের বজায় রাখতে হবে, আমাদেরকে স্থিতিশীলতা অবশ্যই। রাখতে হবে, আবার বাজারের উপর ছেড়ে দিতে হবে। হুম বাজারই নির্ণয় করবে এটা স্থিতিশীল কিনা। আমি হুম এটা হুম হুম। অর্ডার দিয়ে এটা করতে পারবো না। তো যাই হোক, আমি আসার পরে এটাকে একটু হস্তক্ষেপ করা হয়েছিল, এটাকে ফিক্স করে দেওয়া হয়েছিল যে 200 222 122-এর বেশি যাওয়া হবে না ইত্যাদি। পরবর্তীতে 123 গেছে এখন। হুম। আমি মনে করি যে এটাকে এটাকে বাস্তবসম্মত ভাবে ছেড়ে দিয়ে, বাজারের হাতে ছেড়ে দিয়ে ধীরে ধীরে ডেপ্রিসিয়েট করতে দেওয়া হোক, যদি প্রয়োজন হয় বাজারের জন্য। কিন্তু আচ্ছা। আস্থাটা ফেরত আনতে পারলে আমরা আবার ফেরত পাবো। ফাইনালি যেটা বলবো, রেমিটেন্স। রেমিটেন্স আমাদের সময় কেন বেড়েছিল? 100 মানে 20 বিলিয়ন থেকে 24 বিলিয়ন হলো, হুম হুম। 24 থেকে 30 হলো, এবং আসা পর্যন্ত এই গত মাসে 35 বিলিয়ন হয়েছে। গত বছর, গত লাস্ট ফিসক্যাল ইয়ার। কেন? হঠাৎ করে কি আমাদের ওয়ার্কারদের সংখ্যা অনেক বেড়ে গেছে, ডাবল হয়ে গেছে? না, তাদের বেতন ডাবল হয়েছে? কিছুই হয় না। এটা হচ্ছে যে টাকা পাচার কমেছে, হুম হুম। ফলে ডাইভার্সন অফ ফান্ড হয় নাই। এই ফান্ডগুলো রেমিটেন্সের আকারে বাংলাদেশে আবার যথাস্থানে চলে এসেছে। আবার যদি দুর্নীতি বাড়ে, আবার যদি অর্থ পাচার বেড়ে যায় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, আহ, তাহলে কিন্তু আবার রেমিটেন্স ফল করে যাবে। তাহলে কিন্তু আবার আমরা অর্থনৈতিক টানাপোড়েনে পড়ে যাব। কাজে সাবধান হতে হবে। দুর্নীতি বাড়লে সেই দুর্নীতির টাকা সেফ হেভেন কোথায়? বিদেশি। তাহলে বিদেশি যদি তারা নিতে চায়, টাকাটা যাবে কোথা থেকে? বাংলাদেশ থেকেই তো। কাজে আমাদের রেমিটেন্স তখন আবার পড়া শুরু। অবশ্যই। কাজে আমাদেরকে এখনই সাবধান হতে হবে, দুর্নীতিকে কমাতে হবে। এটাই হচ্ছে মূল মন্ত্র।
টাকা অবশ্যই। স্টেবিলাইজ করার জন্য, আর সাথে পলিসি স্টেবিলিটি, পলিসি সাপোর্ট, এগুলোর দরকার আছে। এবং সেগুলো থাকলে আমরা দেখিয়েছি 18 মাসে ডলার তো একটুকু কমেনি, একটুকু বাড়েও নেই। হুম যেখানে হুম রেখেছিলাম সেখানেই, যেখানে পেয়েছিলাম সেখানে রেখে এসেছি। সাথে $20 বিলিয়ন ছিল রিজার্ভ, সেটা $135 বিলিয়ন রিজার্ভ হুম। রেখে আসা হয়েছে। অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, সেটা এখনো বাড়ছে। একদমই শেষ প্রশ্ন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক কতটা আসলে স্বাধীনভাবে কাজ করতে পারে? এতে সবকিছু ডিপেন্ড করে রাজনৈতিক সদিচ্ছা। কিন্তু আমরা তো পৃথিবীর কোনো দেশই একটা সরকারের বা সরকার প্রধানের সদিচ্ছার উপর ভর করে তো থাকা উচিত নয়। এটার একটা আইনগত বিধি বা বাধ্যকতা অবশ্যই। থাকা উচিত। জি। যেমন আমেরিকাতে যদি দেখি, আজকে যদি ট্রাম্প সাহেব চাইতেন, উনি তো চেয়েছিলেন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে আউট করে দিতে, হুম। পারেছিলেন? পারেননি। তো এটা পৃথিবীর অনেক দেশেই, উন্নত সব দেশেই, প্রায় অনেক আরো অন্যান্য দেশেও এই সেন্ট্রাল ব্যাংকের যে কর্ণধার তাকে একটা লিগ্যাল প্রোটেকশন দেওয়া, যে সরকার প্রধান চাইলেও একটা নোটিফিকেশন ইস্যু করে তাকে বের করে দিতে পারবে না। তাকে প্রমাণ করতে হবে যে সে আইনগতভাবে খারাপ কাজ করেছে, যে কারণে তাকে বের করা হচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের পরিবর্তন আনা দরকার। আমি বলবো, সরকারের উদ্দেশ্যেই বলবো, ভবিষ্যতের স্বার্থে, দেশের স্বার্থে, বর্তমানের স্বার্থে, সেন্ট্রাল ব্যাংকের ক্রেডিবিলিটি রক্ষার স্বার্থে, সেন্ট্রাল ব্যাংকের মান উন্নয়নের স্বার্থে এই সেন্ট্রাল ব্যাংকের স্বায়ত্তশাসন করার অধিকার তাদেরকে দেওয়া। অবশ্যই। আইন তৈরি করা আছে, আইনটা শুধু পাশ করে দিলেই হয়ে যায়। অবশ্যই। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্ট ল ফার্ম আয়োজিত ল অ্যান্ড ইকোনমিক শোতে আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি সামনের পর্বে। ততক্ষণ ততদিন ভালো থাকুন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।